নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা একখানি অত্যন্ত চমৎকার, মন ছোঁয়া, পরিপূর্ণ প্রেমের গল্প। গল্পের নাম মেহাগ। শুনতে থাকুন আজকের গল্প মেহাগ। তাড়াতাড়ি নামতে গিয়ে ওভারব্রিজের সিঁড়িতে হোঁচট খেয়ে পড়েই যেত অপালা। যদি না ঠিক সময় একটা সবল হাত পিছন থেকে তাকে ধরে ফেলত। ঘাড় ঘুরিয়ে লোকটাকে দেখল অপালা। উচ্চতা মাঝারি, কালো, রোগা, নসি রঙের ট্রাউজারের নিচে গুঁজে পড়া ফুলহাতা সাদা শার্ট, মাথার চুল ব্যাকব্রাশ। ধন্যবাদ আপনাকে, আপনি না ধরলে পড়েই যেতুম, অস্ফুটে বলল অপালা। একটু দেখে নামলেই তো হয়, অত তাড়া কিসের? 9টা 5 লোকালটা যে ধরতে হবে, ওটা মিস করলে অফিসের হাজিরা খাতায় লাল লাখ পড়ে যাবে। 9টা 5 লোকাল তো আমিও ধরব, কিন্তু সে যে কখন আসবে? কেন, এইমাত্র যে অ্যানাউন্স করলো? অ্যানাউন্সমেন্ট তো আমিও শুনেছি, কিন্তু সিগন্যাল তো এখনো লাল হয়ে আছে, হেসে বলল লোকটা। প্ল্যাটফর্মে থিকথিকে ভিড়ের মধ্যে দিয়ে অপালা হেঁটে যাচ্ছিল। সত্যি আজ ট্রেন লেট করেছে। সেই লোকটা কি পিছিয়ে পড়ল? হবে হয়তো। অপালা আর তাকালো না। ধন্যবাদ তো জানিয়েছে, আর কি। 10 মিনিট দেরি করে ট্রেন এলো। ঠেলাঠেলি ভিড়। রোজকার মতন অপালা লেডিস কামরাতেই উঠল। কয়েকটা স্টেশন যেতে হবে, তারপর হাওড়া স্টেশন। মিনিট কুড়ির জার্নি। স্টেশন থেকে লঞ্চে গঙ্গা পেরিয়ে নবমহাকরণ, অপালা সরকারি অফিস। চাকরি তো প্রায় 12 বছর হয়ে গেল। সেই 23 বছর বয়সে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ঢুকেছিল। এখন বয়স 35। এত বয়সে এখনো অবিবাহিত রয়ে গেছে অপালা। বাবা এবং মা দুজনেই গত হয়েছেন কয়েক বছরের মধ্যে। এখন অপালার জীবন কাটছে দাদা বৌদির সংসারে। অফিস থেকে বাড়ি ফেরার সময়ও অপালা লঞ্চেই ফেরে। রাস্তা পেরিয়ে লঞ্চ ঘাটের কাছে এসে কাঠের জেটিতে পা রাখার মুহূর্তেই টিকিট কাউন্টারের দিকে এমনি চোখ গেল। ছোট লাইনের একেবারে শেষে সেই ভদ্রলোক, সেও অপালার দিকেই তাকিয়ে। এরপর এড়িয়ে যেতে কেমন যেন লজ্জা হলো। টিকিট কাটা হয়েছে, এগিয়ে আসছে ভদ্রলোক। নমস্কার, অপালা বলল। আপনিও তাহলে লঞ্চে যাতায়াত করেন? নমস্কার। রোজ যে লঞ্চে যাতায়াত করি তা নয়, আজ আসলে স্ট্র্যান্ড রোডে খুব জ্যাম। এদিকে আমারও একটু তাড়াতাড়ি বাড়ি ফেরবার দরকার, তাই ভাবলুম লঞ্চে যাই, তাড়াতাড়ি হবে। আপনারও অফিস এইদিকেই? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো অপালা। ডালহৌসিতে, এলাহাবাদ ব্যাংক। আপনি? নিউ সেক্রেটারিয়েট। অপালা হাসল মৃদু। লঞ্চে উঠল দুজনে। লঞ্চ ছেড়ে দিল। হালকা অন্ধকারে ছেয়ে আসছে চারপাশ। অস্পষ্ট স্কাইলাইন, ওপারে হাওড়া ব্রিজের আভাস, দূরে বহুতল হর্মশাড়ির আলোর আভাস। পরিপ্রেক্ষিত জুড়ে স্লেট রঙের অনন্ত আকাশ। টুকটাক কথা চলছিল। বেশ অন্যরকম লাগছিল অপালার, সত্যি অন্যরকম। হাওড়া থেকে একই ট্রেনে উঠল দুজনে, এক কামরাতেও। রোজকার মতন অপালা লেডিস কামরাতেই উঠতে যাচ্ছিল, কিন্তু ভদ্রলোক কি ডাকলেন, আসুন না একসঙ্গে গল্প করতে করতে যাই। সেই অনুরোধ উপেক্ষা করতে পারল না অপালা। এইভাবেই ক্রমশ আলাপ জমে গেল দুজনের, প্রদীপ মিত্র আর অপালা সরকারের।
প্রতিদিন 9টা 5-এর লোকালে দুজনে একসঙ্গে অফিসে যায়। হাওড়া থেকে আগে প্রদীপ বাসে ডালহৌসি যেত, এখন অপালার সঙ্গে লঞ্চে নদীর ওপারে প্রিন্সেপ ঘাটে পৌঁছয়। সেখান থেকে বেশ কিছুটা হেঁটে নিজের অফিসে যাবার পরিশ্রমটুকু প্রদীপ মেনে নিয়েছে। ফেরেও দুজনে একসঙ্গেই, নিয়ম করে। অপালার বাড়ি থেকে প্রদীপের বাড়ি খুব একটা দূরে নয়। নিজের স্টেশনে নেমে রিক্সা নিয়ে অপালা যেদিকে যায় তার বিপরীত দিকে কোনো এক পাড়াতে প্রদীপ থাকে। অপালার সরকারি চাকরি, 35 হলো বয়স। তবুও সে অবিবাহিত কেন? নিজের ইচ্ছে? না, তা কেন হবে? আসলে সব থেকেও অপালার যে অনেক কিছু নেই। সব মেয়েই হয়তো ডানা কাটা পরি হয়ে জন্মায় না, কিন্তু ন্যূনতম সুশ্রিত হতেই হবে। অপালার তাও নয়। শরীরে তার অবশ্য তেমন খুঁতটুত নেই, খুব একটা যে বেঁটেও তাও নয়। শুধু তার মুখটাই বড় বেশি রকমের অসুন্দর। সামনের দুটো দাঁত অস্বাভাবিক রকম উঁচু। তার মুখের দিকে একবার তাকালে আর যেন তাকাতে ইচ্ছে করে না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে নিজেকে ধিক্কার জানায় অপালা। তার বেলাতে প্রকৃতির এরকম আশ্চর্য খেয়াল কেন হলো? ঠোঁটে সীমা ছাড়িয়ে সামনের দাঁত দুটো নিজেদের এরকম ভাবে জাহির করতে চাইল কেন? বিয়ের কত সম্বন্ধ এলো আর গেল। তাকে দেখার পর পাত্রপক্ষরা তাকে বাতিল করলো যে কতবার। অপালা ধরেই নিয়েছিল অবিবাহিতই থাকতে হবে তাকে। অন্তত 60 বছর পর্যন্ত চাকরি তো করতে পারবে। তারপর আর কতটা জীবনই বা পড়ে থাকে। এছাড়া আজকাল একটা অভিমানের বোধও গোপনে কাজ করে অপালার মনে। সবাই, বিশেষত পুরুষরা, শুধু অসুন্দর মুখটাই দেখে তার বিচার করে, কিন্তু তার মনটাকে কেউ বুঝতে চাইবে না। ভালোবাসার আকাঙ্ক্ষা তার মনে আছে এখনো, সন্তানের আকাঙ্ক্ষাও আছে। দাদার একমাত্র ছেলেটাকে সে কি ভালো যে বাসে। ছেলেটাও তার খুব নেওটা, বছর 10 বয়স। সর্বদা শুধু পিসি পিসি আর পিসি। অফিস থেকে বাড়ি ফেরবার সময় প্রতিদিনই ওর জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসে অপালা। কোনোদিন চকলেটের পাত, কোনোদিন বরফি বাদাম, কোনোদিন হয়তো খেলনা। এইভাবেই জীবনের পানসি বয়ে যাবে ধরেই নিয়েছিল অপালা। নিজের সংসার আর তো হবে না। দাদা বৌদি সংসারে কোনো রকমে এইটুকু জায়গা নিয়ে তাকে থাকতে হবে। অনেক আগে বৌদি অপালার বিয়ে নিয়ে দাদার সঙ্গে প্রায় আলোচনা করত, আজকাল আর করে না। তার একটা বস্তুগত কারণও আছে হয়তো। মাসের শেষে 6,000 টাকা রোজগার করে অপালা। নিজের খরচ এবং সঞ্চয়ের টাকা বাদ দিয়ে প্রতি মাসে সে ঠিক 2,500 টাকা করে তুলে দেয় দাদার হাতে। এ বাজারে কম কি? বিয়ে হয়ে পরের বাড়ি চলে গেলে এত টাকা কি দিতে পারবে অপালা দাদা সংসারে? তার সঙ্গে এরকম অন্তরঙ্গভাবে মেলামেশার ব্যাপারে প্রদীপেরও কি সেরকম কোনো হিসেব আছে? ব্যবহারে যতই আন্তরিকতা দেখাক প্রদীপ, মুখে যতই ভালোবাসার কথা বলুক, অপালার ধারণা প্রদীপ তাকে আদৌ ভালোবাসে না। এটা কি সম্ভব নাকি? যার মুখের দিকে সামনের দিকে ঠেলে বেরিয়ে আসা ওই দাঁত দুটোর দিকে তাকালেই মনে কিরকম একটা বিশ্রী অনুভূতি হয়, তাকে কি ভালোবাসতে পারা সম্ভব? কথাটা একদিন সরাসরি জিজ্ঞেস করেছিল অপালা। আচ্ছা প্রদীপ, তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বুকে হাত দিয়ে বললেই কি সেটা সত্যি হবে? ওটা কথার কথা, তবুও বলো না। হঠাৎ হঠাৎ এরকম প্রশ্ন তোমার মাথায় এলো কেন? আমার মতন কুৎসিত একজন মেয়েকে কোনো পুরুষই বোধহয় ভালোবাসতে পারে না প্রদীপ। বারে, সব পুরুষকেই একরকম ভাবছ?
কেউ কেউ ব্যতিক্রম তো থাকতেই পারে। কি জানি, আমার যেন মনে হয়। কি মনে হয়? না থাক, ছাড়ো, আর শুনে কাজ নেই। কি মনে হয় সেদিন কিংবা এখনো অবধি কোনো দিনই মুখ ফুটে বলতে পারেনি অপালা। কিন্তু নিজের মনকে তো আর প্রবোধ দেওয়া যায় না। সন্দেহটা ঠিকই খচখচ করে মনে। প্রদীপ আসলে খুব চতুর। অপালার সঙ্গে মেলামেশার ব্যাপারে তার একটা হিসেব হয়তো ঠিকই আছে। অপালা সরকারি চাকুরে, মাসের শেষে নিয়মিত মধ্যস্থ অঙ্কের টাকা উপার্জন করে সে। অপালাকে বিয়ে করলে সেই টাকা তো প্রদীপের সংসারেই আসবে। এই দুর্মূল্যের বাজারে মন্দ কি? ঘরে রোজগারে গিন্নি থাক না, বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে প্রদীপের বাধা কোথায়? এরকম তো কতই ঘটছে আজকাল। ঘটছে নাকি? আজকাল অন্য দুশ্চিন্তাও যে অপালার মনে আসে। দেখতে দেখতে তাদের মেলামেশা হয়ে গেল প্রায় 1 বছর। আজকাল ব্যাপারটা যেন কিরকম একঘেয়ে লাগছে অপালার। প্রতিদিন একসঙ্গে ট্রেনে এবং লঞ্চে অফিস যাওয়া, ফেরাও দুজনে একসঙ্গে, একইভাবে টুকটাক কথাবার্তা। ছুটির দিনগুলো তো অবশ্য সিনেমাতেও গেছে, বিজ্ঞান নগরীতে গেছে, নিকোবরকে গেছে, কখনো কখনো বিকেলের দিকে বসেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে, লেকের ধারে বেঞ্চে চিনে বাদাম কিংবা ঝালমুড়ি চিবিয়েছে। কত কথাই তো বলেছে প্রদীপ, কিন্তু আসল কথাটা কোনো দিনও বলেনি। সেটা হলো তারা দাম্পত্য জীবন শুরু করবে কবে। প্রসঙ্গটা আকার ইঙ্গিতে তুলতে গিয়ে অপালা দেখেছে তেমন সাড়া পাওয়া যায় না প্রদীপের দিক থেকে। যেমন একদিন গড়িয়াহাটের ফুটপাত ধরে হাঁটছে দুজনে। কত সুন্দর সব বেডশিট, বেড কভার বিক্রি হয় অধিকার ফুটপাতে, দেখলে কিনতেও স্বাদ জাগে। একদিন এরকমই এক ফুটপাথের দোকানে দাঁড়িয়ে পড়েছিল অপালা। প্রদীপকেও দাঁড়িয়ে পড়তে হয়েছিল। সামনে ঝুলছিল নানা রঙের এবং নকশার বিছানার চাদর। হকার ছেলেটি এগিয়ে এসেছিল। দিদি, কি দেব দিদি, দেখুন না। বিচিত্র এক নকশার চাদরের দিকে আঙুল তুলে অপালা প্রদীপকে বলেছিল, এই দেখো কি চমৎকার না? কিনবে তুমি? আচ্ছা কিনে নাও। এখন কিনে আর কি করব? তাহলে যখন আমাদের সংসার হবে তখন ঘুরে ঘুরে পছন্দ করে এই গড়িয়াহাটের দোকান থেকেই বেড কভার, বেডশিট সব কিনব, হেসে অপালা বলেছিল। কিন্তু প্রদীপের দিক থেকে কোনো উত্তর তো আসেনি। সে শুধু ম্লান হেসেছিল। হ্যাঁ, প্রদীপের হাসিকে সেদিন সত্যি ম্লান লেগেছিল। তারপর প্রতীক আসছি বলে সিগারেটের দোকানের দিকে এগিয়ে গিয়েছিল। প্রসঙ্গটা চাপাই পড়ে গিয়েছিল। কিন্তু কেন 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 কেন? অপালার জানতে ইচ্ছে করে। কবে বিয়ে করবে তারা? কবে যৌথ সংসার শুরু করবে? কবে সন্তানের মা হবে অপালা? আজকাল মা হবার গোপন বাসনা অপালার মনকে যে প্রায়ই উচ্চাটন করে তোলে। আর অপেক্ষা করতে চায় না অপালা। একদিন দুপুরের দিকে পার্কের নির্জনে বসেছিল দুজনে। সাহস করে প্রসঙ্গটা আবার তুলল অপালা। আচ্ছা, ম্যারেজ রেজিস্টারের অফিসে আমরা কবে যাব প্রদীপ? ম্যারেজ রেজিস্টারের অফিস? যেন বেশ কষ্ট করে কথাগুলো উচ্চারণ করলো প্রদীপ। হ্যাঁ, ঘোরাঘুরি তো অনেক হলো, এবার আসল কাজটা সেরে ফেললেই তো হয়। বিয়ে করব এ ব্যাপারে আমি দাদাকে কিছুটা হিন্টসও দিয়েছি। বাকিটা না হয় রেজিস্ট্রি অফিসে নোটিশ দেবার পরই বলবো। তুমি তোমার মাকে কি বলেছ আমার কথা? প্রদীপ তাকিয়ে আছে দূরে, কি যেন ভাবছে। অপালার কথাগুলো কি তার কানে ঢুকছে? এই প্রদীপ, শুনতে পাচ্ছ? অপালা বলল, হুম।
শুনতে পাচ্ছি। কিছু বলছো না কেন? কি বলবো? কবে যাব আমরা রেজিস্ট্রি অফিসে নোটিশ দিতে? আমরা তো দুজনেই প্রাপ্ত বয়স্ক। নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের বাধা কোথায়? অসহিষ্ণুতা কিংবা রাগ ফুটে উঠেছে অপালার স্বরে। একটা কথা বলবো অপালা? কি? তুমি একদিন আমাদের বাড়ি চলো, নিজের চোখে সব দেখবে। কি দেখবো কি নিজের চোখে? কি দেখাতে চাও? আসলে তুমি ভয় পাচ্ছ। মানে? তুমি বলেছ যে তোমার বাড়িতে মা ছাড়া কেউ নেই। হ্যাঁ, তাই তো বলেছি। আর পুষ্পতি আছে, কাজের লোক, পুরনো কাজের লোক, আমাদের বাড়িতেই থাকে। তোমার ধারণা আমাকে তোমার মা পছন্দ করবেন না, তাই তুমি বিয়ের কথা উঠলেই পিছিয়ে যাও, তাই না? কি তাই তো? না, ঠিক তা নয়। আসলে প্রদীপ থেমে যায়। আমার ধারণাটাই ঠিক। আমার এই দাঁত কুৎসিত মুখটা, এটা দেখে তোমার মা আমাকে পছন্দ করতেই পারেন না, এটা তুমি জানো। যারা একের পর এক দেখতে এসেছিল আমাকে বাড়ি বয়ে, তারা কেউ আমাকে পছন্দ করেনি। সবাই ভেগেছে। যত নষ্টের গোড়া আমার এই মুখ। আজকাল জানো, আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছে করে না, নিজের দিকে তাকাতে ইচ্ছে করে না প্রদীপ। কেন যে আমার সবকিছু থেকেও কিছু নেই। মুখের সামনে উঁচু হয়ে থাকা ওই দুটো দাঁতই যত নষ্টের গোড়া। মাঝে মাঝে মনে হয় নোড়া দিয়ে দাঁত দুটোকে ভেঙে দিই। রক্তারক্তি হয়তো হোক, আমার মুখের দিকে তাকালেই তোমার মা চমকে উঠবেন, তাই তো? পিছিয়ে যাবেন। এরকম কুৎসিত দেখতে মেয়েকে কেউ ঘরের বউ করে? কিন্তু আমার কি দোষ বলো? আমার কি অপরাধ? সবাই তো শুধু আমার মুখটাকেই দেখে, আমার মনটাকে কেউ বুঝতে চায় না প্রদীপ। কান্নায় বুঝে আসে অপালার স্বর। দুই হাঁটুতে থুতনি রেখে মুখে রুমাল চাপা দিয়ে অপালা কাঁদছে। শান্ত হও, শান্ত হও অপালা, নিচু স্বরে প্রদীপ বলে। ডোন্ট মেক আ সিন, ইটস এ পাবলিক প্লেস। সত্যি তাই। নির্জন পার্কের চারপাশ ক্রমশ জোড়ায় জোড়ায় যুবক যুবতীতে ভরে উঠেছে। দূরের রাস্তা দিয়ে হাঁক দিতে দিতে যাচ্ছে বাদাম বিক্রেতা, আইসক্রিম বিক্রেতাও। আকাশ পরিষ্কার, নীল। খেয়ালি মেঘের কুণ্ডলী এখানে সেখানে। মৃদু বাতাস। কি সুন্দর একটা দুপুর ঢিমে তালে এগিয়ে যাচ্ছে বিকেলের দিকে। যেন পৃথিবীর কোথাও কোনো অশান্তি নেই। যত অশান্তি শুধু অপালার মনে। নিজেকে দ্রুত সংযত করে নিয়েছে অপালা। সিগারেট ধরিয়েছে প্রদীপ। তার কপালে ভাঁজ। সে শুধু ভেবেই যাচ্ছে, কিন্তু শুধু শুধু ভেবে ভেবে বৃথা কালক্ষেপ করে লাভ কি? অপালা আর তা মেনে নিতে রাজি নয়। তাদের এই সম্পর্কের ব্যাপারে সে আজ প্রদীপকে একটা সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে চায়, আর নিজেও মুখোমুখি হতে চায় সত্যের। সে ভীতু নয়, যা সত্যি তা জানতে অপালা ভয় পায় না। আর অপেক্ষা করতে রাজি নয় অপালা। সত্যি যে কি তা তাকে জানতেই হবে। তাকে দর্শন করে প্রদীপের মায়ের কি প্রতিক্রিয়া হয় তাকে জানতে হবে। তারপর প্রমাণ হয়ে যাবে প্রদীপ তাকে সত্যি ভালোবাসে কিনা। আজই জানতে হবে তাকে। আজই সে যেতে চায় প্রদীপের সঙ্গে তার বাড়িতে। অপালার প্রস্তাব শুনে বেশ অবাক হয়ে যায় প্রদীপ। আজই যাবে আমাদের বাড়িতে? হ্যাঁ, আজই যাব। এখানে আর বসে থেকে কাজ নেই। অপালা ঘাস জমি থেকে উঠে পড়ে। আজই আমাদের বাড়িতে যাওয়ার কি দরকার? পরে একদিন গেলেই তো হতো। না, আজই, দৃঢ় স্বরে বলে অপালা।
স্টেশন থেকে তোমাদের বাড়ি তো এমন কিছু দূরে নয়। তুমি নিজেই তো বলেছ হেঁটে মিনিট 20, রিকশায় গেলে 10 মিনিট। চলো আজই যাই, আলাপ করি তোমার মায়ের সঙ্গে। দরকার হলে। কি জিজ্ঞেস করে প্রদীপ। তোমার পকেটে তো একটা মোবাইল ফোন আছে, তোমার বাড়িতে ফোন করে দাও, মাকে জানিয়ে দাও তোমার বান্ধবীকে নিয়ে বাড়িতে যাচ্ছ। না, তার দরকার হবে না, ম্লান হেসে বলে প্রদীপ। তুমি যখন আজকেই যেতে চাইছ আমাদের বাড়িতে, তোমাকে তাই নিয়ে যাব। ঠিকই বলেছ অপালা, যা সত্যি তাকে এড়িয়ে গিয়ে লাভ নেই। আমারই উচিত ছিল তোমাকে সব খুলে বলা, কিন্তু আমি বলতে পারিনি। কি বলা উচিত ছিল? কি খুলে বলার ছিল তোমার? আমাদের বাড়িতে চলো, নিজের চোখেই সব দেখবে, সব জানবে। তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা। অপালার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসে প্রদীপ। অপালা কিছু বুঝতে পারে না। প্রদীপ হেঁটে যাচ্ছে যেদিকে লঞ্চঘাট সেদিকে। অপালাও তাকে অনুসরণ করে। ছোট একতলা বাড়ি, রাস্তার ল্যাম্পপোস্টের টিমটিমে আলোতে বাড়িটা বেশ পুরনো লাগছে। এটা কি ভাড়া বাড়ি? নিজেদেরও হতে পারে, অপালার এখনো জানা হয়নি। গম্ভীর মুখে দরজার কড়া নাড়ছে প্রদীপ। লঞ্চে নদী পেরিয়ে, তারপর ট্রেনে, তারপর স্টেশনে নেমে রিকশায়। এতটা রাস্তা যে দুজনে এলো একসঙ্গে, একটাও কথা হয়নি। সারা রাস্তাটা প্রদীপ খুব গম্ভীর হয়েছিল। অপালাও কি যে বলবে ভেবে পাচ্ছিল না। মাঝে মাঝে মনে হচ্ছিল একটু কি হঠকারিতা হয়ে গেল। আবেগের প্রাবল্যে ঝোঁকের মাথায় এইভাবে আজ প্রদীপের সঙ্গে তাদের বাড়ি না চলে এলেই হতো। কি ভাববেন প্রদীপের মা? এবার বেশ লজ্জা করছিল অপালার। জব করে দরজা খুলে গেছে। এক মধ্যবয়সী মহিলা দরজা খুলেই অপালার দিকে দেখছে। তারপর সরে দাঁড়ালো। এসো অপালা, প্রদীপ ডাকল। উঠোন এক ছিলতে, সেখানেও টিমটিমে আলো। উঠোন পেরিয়ে রক, তারপর ভেতর দালান। প্রদীপকে অনুসরণ করছে অপালা। মা কি করছে পুষ্পদি? প্রদীপ জিজ্ঞেস করল। খুব জ্বালাচ্ছে গো আজ দাদাবাবু, আজ সারা দিন। বিরক্ত গলায় পুষ্পদি বলল। তাই নাকি? হ্যাঁ, আর পারি নে বাবা আমি। সারাদিন পাগলির সঙ্গে কি এভাবে থাকা যায়? দেখো না গিয়ে, ঘরময় কাগজপত্র ছড়িয়ে সব বসে আছে। দেখো গে, কি খবর খুঁজতেছে কে জানে। তারপর বায়না ধরলো ঘরের মধ্যে চ্যান করবে, কলতলায় যাবে না। তা আমি বাপু করতে দিইনি। তাই বলে কি রাগ বুড়ির। দুপুরবেলা খাবার দিলুম, তেমন খেলো না। ঘরময় ভাত তরকারি ছড়াছড়ি করেছিল, সেসব পরিষ্কার করলুম। এখন খবরের কাগজ ছড়িয়ে বসে বসে ঢুলছে। এবার যাও, তুমি সামলাও। আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, রাতে তা না হলে খাবে কি? গজগজ করতে করতে চলে গেল মহিলা। সামনের ঘরে ঢুকছে প্রদীপ, অপালাও ঢুকছে। যা দেখল তাতে ভীষণ চমক খেল অপালা। এরকম দৃশ্য দেখবার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ঘরের মধ্যিখানে মেঝের উপর স্থূলকায়া এক মহিলা বসে। এক ঝলক দেখে অপালার মনে হলো মহিলার মুখের সঙ্গে প্রদীপের মুখের যথেষ্ট মিল আছে। ইনি তাহলে প্রদীপের মা? মুখে দেখে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ মনে হলো অপালার। ওর পরনে শুধু সায়া আর ব্লাউজ, মাথায় কাঁচা পাকা চুল, রুক্ষ অবিন্যস্ত, বোঝাই যায় চিরুনি পড়েনি। ওর চারপাশে খবরের কাগজের অজস্র পৃষ্ঠা ছড়ানো, যেন এক ধ্বংসস্তূপের মাঝখানে বসে আছেন। অপালা দেখছিল, দুহাত দিয়ে কাগজ ছিঁড়ে কুটি কুটি করছেন মহিলা। ও কি করছো তুমি মা? ও কি করছো?
প্রদীপ জিজ্ঞেস করল। নিচু হয়ে মায়ের একটা হাত ধরল। মা তাকালেন প্রদীপের দিকে। অপালা দেখল ওর দু চোখের ঘোলাটে দৃষ্টি। এক মুহূর্ত অপালা নিচের ভিতরে ভিতরে শিউরে উঠল। সে ফিরেছে? তীক্ষ্ণ ক্ষণক্ষণে স্বরে প্রদীপকে জিজ্ঞেস করলেন মা। কে ফিরবে আবার মা? কে? ছোট খোকা, সেই যে কখন বেরিয়েছে, ফিরল না তো এখনো। আমি যে তার মুখ চেয়ে বসে আছি। সে কখন ফিরবে? তাকে কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? তাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? জোরে কেঁদে উঠলেন মা। বুক চাপড়ে কাঁদছিলেন। মানুষের এরকম আর্ত কান্না কোনোদিনই বোধহয় দেখেনি অপালা। প্রদীপ তার মাকে শান্ত করতে চাইছিল। মা, মা গো, তুমি কেন এমন করছো মা? শান্ত হও মা, শান্ত হও। ওই দেখো কে এসেছে, দেখো। ওর নাম অপালা, আমার বন্ধু। তোমার সঙ্গে আলাপ করতে এসেছে মা। কিন্তু প্রদীপের কথাগুলো মায়ের কানে ঢুকছিল বলে মনে হলো না। তিনি শুধু কাঁদছিলেন আর বলছিলেন, তিমির, তুই কোথায় গেলি বাবা? সেই যে বাড়ি থেকে বেরোলি আর তো ফিরলি না। ফিরলি না কেন? তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? অপালা সভয়ে দেখল প্রদীপের মা মেঝেতে নিজের মাথা ঢুকতে যাচ্ছেন। পুষ্পদি, পুষ্পদি, একবার এসো। প্রদীপ চেঁচিয়ে ডাকল। রান্নাঘর থেকে ছুটে এলো পুষ্পদি। তুমি যাও দাদা বাবু, আমি একে সামলাচ্ছি। তুমি পারবে না। সারাদিন অনেক চেঁচামেচি করেছে আজ। দুধ গরম করছি, দুধটা খাইয়ে দেব। তারপরে দেখবে ঘুমিয়ে পড়বে, আর বসে থাকতে পারবে না। রোজ দিনই তো এইসব চলছে বাড়িতে, এসব আর নতুন কি? কথা বলতে বলতেই পুষ্পদি মাকে জড়িয়ে ধরেছিল। শিশুকে যেভাবে ভোলানো হয় সেভাবেই ভোলাতে চাইছিল। প্রদীপ বলল, চলো অপালা, আমরা পাশের ঘরে যাই। আজকে যে কোনো কারণেই হোক মায়ের পাগলামিটা একটু বেড়েছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন তোমাকে আমাদের বাড়িতে আনতে ইতস্তত করছিলুম। পাশের ঘরে একটা সিঙ্গেল খাট, আকাশ নীল চাদর, পরিষ্কার। একটা চেয়ারও আছে। চেয়ারে বসেছে অপালা, প্রদীপ খাটে পা ঝুলিয়ে। পাশের ঘরে হঠাৎ যেন কেমন সব শান্ত মনে হচ্ছে। পুষ্পতি কি ওকে একা সামলাতে পারবে? জিজ্ঞেস করলো অপালা। হ্যাঁ পারবে, পুষ্পদি তো রোজ মাকে সামলাচ্ছে। আমি আর কতক্ষণ বাড়িতে থাকি? এই পুষ্পদি আমাদের বাড়িতে বহুদিন আছে। সেই আমি যখন হয়েছিলাম তখন থেকেই। আমাদের বাড়িটি একজন হয়ে গেছে ও। তিমিরকে? তিমির? তিমির আমার ছোট ভাই, আমার থেকে 5 বছরের ছোট। শুনবে তিমিরের কথা? হ্যাঁ বলো। তিমির ছাত্র বয়স থেকেই রাজনীতি করত। এখান থেকে বেশ কিছুটা দূরে, গ্রামের দিকে একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত। রাজনীতিও করত প্রবলভাবে। 2 বছর আগে একদিন হঠাৎই খুন হয়ে গেল তিমির। রাজনৈতিক দলাদলি বোধহয় সেই খুনের কারণ। একদিন বাড়ি থেকে বেরিয়ে আর ফিরতে পারেনি তিমির। তার মৃতদেহ ফিরেছিল। দুষ্কৃতীরা তাকে খুব কাছ থেকে গুলি করেই ক্ষান্ত হয়নি। মৃত্যু নিশ্চিত করতে ভোজালি দিয়ে কুপিয়েছিল। জানো অপালা, তিমিরের যন্ত্রণাকাতর মুখটা আজও চোখ বুঝলে আমি দেখতে পাই। কথা থামিয়ে দিল প্রদীপ। মুখ নিচু করে বসে রইল। বাইরের রাস্তা দিয়ে প্যাঁপো প্যাঁপো হর্ন বাজাতে বাজাতে বোধহয় একটা রিক্সা যাচ্ছিল। দরজার চৌকাঠের কাছে পুষ্পদি এসে দাঁড়ালো। কিছু বলবে পুষ্পদি? প্রদীপ জিজ্ঞেস করল। গরম দুধ খাইয়ে দিলুম অনেকটা,
ঘুমিয়ে পড়েছে দাদাবাবু। কাঠে শুয়েও দিয়েছি, মশারি ফেলে দিয়েছি। তোমাদের জন্য চা করব? চা চলবে তো অপালা? না, এত রাতে আর চা নয়। আপনি রাতে রান্না করুন পুষ্পদি। অল্প হেসে অপালা বলল, বেশ, তাই করি। তোমার মা রাতে আর উঠবে না দাদাবাবু, অঘরে ঘুমুচ্ছে। চলে গেল পুষ্পদি। অপালা প্রদীপের দিকে তাকালো। এখনো মাথা ঝুঁকিয়ে বসে আছে প্রদীপ। তিমির মারা যাবার পর থেকেই উনি বুঝি? জিজ্ঞেস করলো অপালা। হ্যাঁ, শোকটা সামলাতে পারেনি মা। সেই থেকেই মাথাটা কিরকম বিগড়ে গেল। এত সব জানার পরও কি আমাকে বিয়ে করবার ঝুঁকি তুমি নেবে অপালা? প্রতিদিন একটা পাগলকে নিয়ে বাস করতে ভালো লাগবে তোমার? কারোরই ভালো লাগার কথা নয়। সেই কারণে আমি তোমার বিয়ের প্রস্তাব বারবার এড়িয়ে গেছি। আমি জানি আমার বাড়ির এই সমস্যা যখন তুমি জানবে, আর উৎসাহ পাবে না আমাকে বিয়ে করবার। কি ঠিক বলছি তো? অপালা চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে। এই ঘরের কোণে নিচু টুলের ওপর একটা সেতার দাঁড় করানো আছে। অপালা এগিয়ে গিয়ে সেতারের টান টান করে বাঁধা তারগুলোতে মৃদুভাবে আঙুল ছোঁয়ালো। রিন রিন করে আওয়াজ উঠল। সেতার কে বাজায় প্রতীক? তুমি? হ্যাঁ, আমি। আর কে বাজাবে আমি ছাড়া? এ বাড়িতে সেতার বাজাবার মতো আর কে আছে অপালা? প্রতিদিন সেতার বাজাও বুঝি? না, কোনো নিয়ম নেই। যখনই সাত জাগে মনে, ওই সেতারই তো আমার রিলিফ। একটা তো কিছু চাই অপালা, যা তোমাকে প্রতিদিন বেঁচে থাকতে সাহায্য করবে। ওই সেতারই আমাকে তাই করে, আমার মনের ভার হালকা করে দেয়। এখন একটু বাজাও না শুনি। এখন? এখন সেতার শুনবে? কিন্তু সুর তুলতে তো সময় লাগবে। বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তোমার। কি আর এমন দেরি হবে? এ বাড়ি থেকে আমার বাড়ি আর কত দূর? দরকার হলে তুমি না হয় আমাকে একটু পৌঁছে দেবে। তুমি কেমন সেতার বাজাও তা শুনতে খুব ইচ্ছে করছে প্রতীপ। অবশ্য শুধু একটাই ভয়। কিসের ভয়? পাশের ঘরে তোমার মা ঘুমোচ্ছেন, তার ঘুম ভেঙে যাবে না তো? মা খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, উনি আর উঠবেন না। তাহলে বেশ তো, তুমি সেতার বাজাও, আমি শুনবো। বাজাও না প্রতীপ। ঘরের কোণ থেকে সেতার তুলে নিয়ে এসে প্রতীপ বসেছে বিছানায়, ঠিক সেতার বাদকের ভঙ্গিতে। সেতারের তারে ঝংকার উঠছে। প্রতীপ তাকালো অপালার দিকে। রাগ বিষয়ে তোমার কোনো ধারণা আছে অপালা? না, নেই। এখন বেহাগ বাজাবো আমি। রাতে ওই রাগই বাজায়। তাই বাজাও। ক্রমশ সেতারে বেহাগে সুর তুলল প্রতীপ। সে যে কি গভীর সুর! সেই সুরের রণনে অপালা অনুভব করছিল তার হৃদয় তন্ত্রীও কেঁপে উঠছে। অপালার দু চোখ বেয়ে কখন যেন গড়িয়ে নামছিল অশ্রু। পরিপূর্ণ আনন্দ মানুষের চোখে তো অশ্রুই আনে। শেষ হলো আজকের গল্প, নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা গল্প বেহাগ। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ প্রতিদিনই এই চ্যানেলে আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম কিন্তু। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।